ব্ল্যাকবোর্ড দ্য ফান স্কুলে তোমাদের স্বাগত। আমাদের চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। হ্যালো বন্ধুরা, আজকে আমরা কারকের ক্লাস করব। এর আগে আমরা বিভক্তি, অনুসর্গ এবং নির্দেশক কাকে বলে এবং একে অপরের সঙ্গে তাদের পার্থক্য কি এই নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা আজকে পড়ব যে কারক কি জিনিসটা কি। তো কারক মানে হচ্ছে যে নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক। দেখো, আমি এখানে একটা বাক্য বলেছি, যেমন রাজু আজ রোহনের জন্য সাহিত্যায়ন থেকে মাইনের টাকা দিয়ে একটা বই কিনেছে। এই বাক্যে ক্রিয়াপদ কোনটি? এই বাক্যে ক্রিয়াপদ হচ্ছে কিনেছে। এই যে কিনেছে, এই ক্রিয়াপদটা দিয়ে যদি আমরা প্রশ্ন করি, এই কিনেছে ক্রিয়াপদটাকে দিয়ে, এটা যদি ক্রিয়াপদ, তাহলে এটা ক্রিয়াপদ। এই ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করব। কি প্রশ্ন করব? প্রথমে প্রশ্ন করি যে কে কিনেছে, এক নম্বর প্রশ্ন। দু নম্বর প্রশ্ন, কি কিনেছে? তৃতীয় প্রশ্ন, কার জন্য কিনেছে? চতুর্থ প্রশ্ন আসবে, কোথা থেকে কিনেছে? পঞ্চম প্রশ্ন আসবে, তাহলে একটা প্রশ্ন হলো কে কিনেছে, কি জন্য, কি কি কিনেছে, কার জন্য কিনেছে, কোথায় থেকে কিনেছে, আর একটা হচ্ছে কবে কিনেছে, ছ নম্বর প্রশ্ন হবে যে কি দিয়ে কিনেছে। প্রত্যেকটা উত্তর আমরা দেখো, যদি আমরা ভালো করে দেখি, যে প্রথম প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা ক্রিয়াপদকে কেন্দ্র করে প্রশ্নটা হচ্ছে কি হচ্ছে, কে কিনেছে। তাহলে কে কিনেছে উত্তরে কি আসবে? রাজু কিনেছে। এটা উত্তরে আসছে রাজু। তাহলে এক নম্বর উত্তর এলো রাজু কিনেছে। বেশ, এবার প্রশ্ন আসবে কি কিনেছে। কি কিনেছে? ক্রিয়াপদকে প্রশ্ন করছে, কিনেছে ক্রিয়াপদকে। কি কিনেছে? না, বই কিনেছে। তাহলে উত্তর হচ্ছে বই। তিন নম্বর প্রশ্ন, কার জন্য কিনেছে? কার জন্য কিনেছে? রোহনের জন্য বই কিনেছে। রোহনের জন্য বই কিনেছে। বেশ, এবার হলো কোথায় থেকে কিনেছে। কোথায় কিনেছে? সাহিত্যায়ন থেকে। তাহলে হচ্ছে উত্তর হচ্ছে সাহিত্যায়ন। কবে কিনেছে? আজ কিনেছে। আজ। কি দিয়ে কিনেছে? টাকা দিয়ে কিনেছে, মাইনের টাকা দিয়ে। বেশ, তাহলে আমরা একটা দেখো, আবার বাক্যটা করছি, রাজু আজ রোহনের জন্য সাহিত্যায়ন থেকে মাইনের টাকা দিয়ে একটা বই কিনেছে। এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ হচ্ছে কিনেছে। কারক করতে গেলে প্রশ্নগুলো কিন্তু এই ক্রিয়াকে কেন্দ্র করে তৈরি হবে। ক্রিয়াকে নিয়েই আমাদের কিন্তু প্রশ্নটা করতে হবে। কারক মানে হচ্ছে নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক। এই যে ক্রিয়াপদ, এর সম্পর্ক। তাহলে এখন এই ক্রিয়াপদকে কেন্দ্র করে কি করে আমরা প্রশ্নগুলো তৈরি করছি দেখো। এই বাক্যটাকে নিয়ে, কে কিনেছে? রাজু কিনেছে। কি কিনেছে? বই কিনেছে। কার জন্য কিনেছে? রোহনের জন্য কিনেছে। কোথায় থেকে কিনেছে? সাহিত্যায়ন থেকে কিনেছে। কবে কিনেছে?
আজ কিনেছে, কি দিয়ে কিনেছে, টাকা দিয়ে কিনেছে। এই প্রত্যেকটা হিসাব মতো যে কারকগুলো হচ্ছে, তাহলে কে কিনেছে, রাজু। কেনা কাজটা কি করছে, রাজু করছে, রাজু হচ্ছে কর্তা। বেশ, কি কিনেছে, রাজু কাজটা কি করেছে, বই কিনেছে, এটা হচ্ছে কর্ম। কার জন্য কিনেছে, না রোহনের জন্য কিনেছে, কারণ এই জন্য ক্ষেত্রে হয় নিমিত্ত কারক। তারপরে দেখো কোথায় থেকে কিনেছে, কোথায় থেকে কিনেছে, কলেজ স্ট্রিট থেকে সাহিত্যায়ন থেকে কিনেছে, তাহলে এটা হয়ে যাবে তোমার আমাদের অপাদান কারক। এরপরে প্রশ্ন আছে কবে কিনেছে, আজ কিনেছে, তাহলে হচ্ছে অধিকরণ। কি দিয়ে কিনেছে, টাকা দিয়ে কিনেছে, কারণ হচ্ছে কিসের সাহায্যে, হচ্ছে করণ। সংস্কৃতর ক্ষেত্রে বাংলা কারকের একটা পার্থক্য হচ্ছে, সংস্কৃততে কিন্তু বিভক্তি দেখে কারক নির্ণয় করতে হয়, এখানে কিন্তু তা নয়। এখানে কিন্তু ক্রিয়াপদকে কেন্দ্র করে কিন্তু প্রশ্নগুলোকে তৈরি করতে হয়, সেই অনুযায়ী আমরা কিন্তু কারক পাই। যেমন কে দিয়ে প্রশ্ন করলে পাই কর্তা, কি দিয়ে প্রশ্ন করলে পাই কর্ম, কিসের জন্য, কি জন্য করছে তাহলে পাই নিমিত্ত, কোথায় থেকে হয় অপাদান কারক, কবে কিনেছে বা কবে কোন বিষয়ে, বিষয়, স্থান, সময়, এই ক্ষেত্রে হয় অধিকরণ, আর কিসের সাহায্যে, কিসের দ্বারা, এইসব দিয়ে প্রশ্ন করলে হয় করণ কারক। এবার আমরা এই যে কারক সম্বন্ধে, তাহলে কারকের প্রথমে একটা সংজ্ঞাতে যায়। ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককেই ব্যাকরণের ভাষায় কারক বলে। ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক, এই জায়গাটা কিন্তু খুব মনে রাখার বিষয়। কারক মানে হচ্ছে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক, ঠিক আছে। তার কারণ কারকের পাশাপাশি তোমরা এর পরে পড়বে অকারক, সেখানে কিন্তু ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক থাকবে না। ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককেই ব্যাকরণের ভাষায় বলা হচ্ছে কিন্তু কারক। এই কারকের 6টি ভাগ রয়েছে। কয়টি ভাগ? 6টি ভাগ। 6টি ভাগ, তার মধ্যে 1 নম্বর হচ্ছে কর্তৃকারক, 2 ক্রিয়াকে যে সম্পাদনা করে, মানে বিষয়টি কিরকম, ধরো রাজা ভাত খায়, সহজ উদাহরণ একটা। তাহলে এখানে ভাত খাওয়ার কাজটা কে সম্পাদনা করছে, রাজা। তাই রাজা এখানে হচ্ছে কিন্তু কর্তা এই বাক্যে যেহেতু রাজা এই ভাত খাওয়া কাজটাকে সম্পাদন করছে বলে রাজাকে বলা হচ্ছে কিন্তু কর্তা। তাহলে কর্তৃকারক কাকে বলে, এটা দেখা গেল কর্তা, তাহলে কর্তৃকারক কি, কর্তা কাকে বলে যদি প্রশ্ন হয়, বাক্যে ক্রিয়াকে যে সম্পাদনা করে তাকে কর্তা বলে। তাহলে যদি প্রশ্ন আসে কর্তৃকারক কাকে বলে, তাহলে সেখানে আমরা লিখব কি না, লিখব যে বাক্যে ক্রিয়া সম্পাদনার সঙ্গে কর্তার যে সম্পর্ক তাকে কর্তৃকারক
বলা হয়। একটা উদাহরণ দিই, ধরো রিয়া গান গাইছে। তাহলে এখানে ক্রিয়াপদ কোনটা? কারো করতে গেলে প্রথমে ক্রিয়াপদকে খুঁজে বার করতে। এই বাক্যের মধ্যে ক্রিয়া কোনটা, কে কোনটার দ্বারা আমরা কাজ করা বোঝাচ্ছি? গাইছে এইটা। তাহলে এই যে ক্রিয়াটা, এই ক্রিয়াটা সম্পাদন কে করছে? কে গাইছে? প্রশ্ন করো, কে গাইছে? তাহলে উত্তরে আমরা কি পাবো? কে গাইছে? উত্তরে দেখো, উত্তর আসবে রিয়া। তাহলে রিয়াটা কি? একটা নামপদ, মানে হচ্ছে বিশেষ্য পদ, তাই তো? তাহলে রিয়া, কে গাইছে? রিয়া গাইছে। রিয়াটা তাহলে কি হয়ে গেল? রিয়া কিন্তু বাক্যে, দেখো এখানে বলছে বাক্যে ক্রিয়াকে যে সম্পাদন করে, এখানে ক্রিয়াকে কে সম্পাদন করছে? রিয়া। তাহলে রিয়াটা কোথায় চলে গেল? কর্তা। তাহলে এখানে এটা হয়ে গেল রিয়াটা তাহলে কর্তৃকারক। বোঝা গেল? আরেকবার বলছি সহজভাবে, যে রিয়া গান গাইছে, এই বাক্যটার মধ্যে কে গান গাইছে? ক্রিয়াকে প্রশ্ন করলাম, গাইছে, গাইছে হচ্ছে ক্রিয়া, ক্রিয়াকে প্রশ্ন করলাম কে দিয়ে, কে গাইছে? উত্তর আমি পাচ্ছি কিন্তু রিয়া গাইছে। রিয়াটা কি? রিয়াটা হচ্ছে তাহলে কর্তৃকারক, কারণ রিয়া হচ্ছে এই বাক্যের কর্তা। কর্তা কাকে বলে? সেটা আমি বললাম, যে ক্রিয়াকে যে সম্পাদনা করছে, অর্থাৎ ক্রিয়াকে যে ঘটাচ্ছে, যে কাজ করছে, সে হচ্ছে বাক্যের কর্তা। এখন এই কর্তৃকারকের কিন্তু বেশ কয়েকটা ভাগ রয়েছে। কর্তৃকারকের একটা বড় যে সমস্ত ভাগগুলো রয়েছে তার মধ্যে রয়েছে, প্রথমে রয়েছে প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা কি? এই সংজ্ঞাটা একটু দেখতে বড়, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। কর্তা নিজে কাজটি না করে, কর্তা নিজে কাজটি না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নিলে তাকে বলে প্রযোজক কর্তা। অন্যকে দিয়ে যখন কাজটা করিয়ে নিচ্ছে, যেমন একটু উদাহরণ দিই, ধরো বলা যেতে পারে, মা, খুব কম উদাহরণ, মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন। এই বাক্যটা দেখো, এখানে খাওয়াচ্ছেন ধরে নিলাম এটা ক্রিয়া, বেশ। তাহলে কে খাওয়াচ্ছেন? প্রশ্ন আসবে মা। তাহলে এই যে মা, এই মা কর্তাটা কাকে দিয়ে কাজটা করাচ্ছে? মা কর্তা নিজে কাজটি না করে অন্যকে দিয়ে করিয়ে নিলে তাকে বলা হয় প্রযোজক কর্তা। ঠিক আছে? তাহলে এই যে কর্তাটা, এখানে মা কিন্তু কি করছে? মা কিন্তু শিশুকে ভাত খাওয়াচ্ছে। মা এই কাজটা কিন্তু শিশুকে দিয়ে করিয়ে দিচ্ছে। তা এই মা হচ্ছে এখানে কিন্তু প্রযোজক কর্তা। আরেকটা উদাহরণ দিই, যেমন ধরো শিক্ষক মহাশয় ছাত্রদের রচনা লেখাচ্ছেন। তাহলে কাজটা কে করছে? শিক্ষক মহাশয়। কে লেখাচ্ছেন? শিক্ষক মহাশয়। তাহলে কে প্রশ্ন করলে? শিক্ষক মহাশয় লেখাচ্ছে। বেশ, এই শিক্ষক মহাশয় কিন্তু সেই কর্তা, যে কর্তা কিন্তু অন্যকে দিয়ে কাজটা করাচ্ছে। কাকে দিয়ে? কাদেরকে দিয়ে কাজটা করাচ্ছে? ছাত্রদেরকে। তাহলে এই যে কর্তাটা, এই কর্তাটাকে আমরা বলবো কিন্তু প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা। প্রযোজক কর্তার পরে যে কর্তাটা আসে সেটা হচ্ছে প্রযোজ্য কর্তা। এরই গায়ের দিকে এর সঙ্গে পুরো লেগে আছে। এই সংজ্ঞাটা বুঝলে কিন্তু জিনিসটা পরিষ্কার হবে। এরপর আছে প্রযোজ্য কর্তা। প্রযোজ্য কর্তা, কর্তা এখানে সংজ্ঞাটা একটু চেঞ্জ হয়ে যাবে বা বদল হবে। কি লিখবো আমরা? লিখবো যে প্রযোজক কর্তা যাকে দিয়ে
প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি, যাকে দিয়ে প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি করিয়ে নিচ্ছেন তাকে আমরা প্রযোজ্য কর্তা বলি। উদাহরণ দিই, তাহলে জিনিসটা আরো পরিষ্কার হবে। যেমন ধরো ওই একই উদাহরণ, মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন। দেখো ক্রিয়া পরিষ্কার, কোনটা ক্রিয়া হচ্ছে এটা, বেশ হলো। ক্রিয়াকে দিয়ে প্রশ্ন করব, কে খাওয়াচ্ছেন? মা। হলো, খাচ্ছেটা কে? শিশু। তাহলে কিন্তু মা করছেন। প্রযোজক কর্তা আগেই আমরা পেলাম, প্রযোজক কর্তা কে পেয়েছিলাম? মা। এটা তাহলে প্রযোজক কর্তা গেল। প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটা করাচ্ছে, কাকে দিয়ে কাজটা করাচ্ছে? শিশুকে দিয়ে। প্রযোজক কর্তা কাকে দিয়ে কাজটা করাচ্ছে? শিশুকে দিয়ে। ভাত খাওয়ার কাজটা কে করছে আসলে? মা করছে না শিশু করছে? শিশু করছে, মা কিন্তু করছে না। মা কাজটা করিয়ে নিচ্ছে কাকে দিয়ে? শিশুকে দিয়ে। তাহলে এই যে শিশুটা, এই শিশুটা কি কর্তা? এই শিশুটা হচ্ছে প্রযোজ্য কর্তা। মনে থাকবে? তাহলে প্রযোজক কর্তা আর প্রযোজ্য কর্তা যখন আমরা কারকে আসবে যে প্রযোজক কর্তা কোনটি, প্রযোজ্য কর্তা কোনটি আর প্রযোজক কর্তা কোনটি, মনে রাখবে যে প্রযোজক কর্তা নিজে কিন্তু কাজটা করে না। প্রযোজক কর্তা, আবার বলছে প্রযোজক কর্তা কিন্তু নিজে কাজটা কিন্তু করে না। প্রযোজক কর্তা অন্যকে দিয়ে কাজটা কিন্তু করিয়ে নেয়। ঠিক আছে? প্রযোজক কর্তা প্রযোজ্য কর্তাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। ঠিক আছে? এই গেল দুটো কর্তার ভাগ। এরপরে আসছে আরেকটা কর্তা, হচ্ছে সমধাতুজ কর্তা। সমধাতুজ, সম মানে কি? সম মানে হচ্ছে সমান, সমান। আর ধাতু মানে হচ্ছে ক্রিয়ার যে উৎপত্তি স্থল, উৎপত্তি যেখান থেকে ক্রিয়া উৎপত্তি হচ্ছে, অর্থাৎ সেই ধাতু, সেই ধাতু থেকে যদি কর্তা এবং ক্রিয়া উৎপন্ন হয়, সম ধাতু যোগ কর্তা। সমধাতু যে, সম মানে হচ্ছে সমান। ঠিক আছে? তাহলে সমান। বেশ, এবার সংজ্ঞাতে আসি, কি বলছে দেখি। বলছে বাক্যের ক্রিয়া এবং কর্তা যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তবে তাকে সমধাতুজ কর্তা বলে। উদাহরণ দিই, তাহলে জিনিসটা পরিষ্কার হবে। যেমন ধরো পড়ুয়া পড়ে। বেশ, এবার বলো কে পড়ে? প্রশ্ন করছি, পরেটা কি? পরেটা দেখো, তোমরা নিশ্চয়ই জানো, পরেটা হচ্ছে কিন্তু ক্রিয়াফল, তাই তো? বেশ, ক্রিয়া। তাহলে আমরা যেটা ক্রিয়াকে প্রশ্ন করব, ক্রিয়াকে প্রশ্ন করলাম কে পড়ে, উত্তরে আমরা কি পাচ্ছি? পড়ুয়া। কি পড়ে? পড়ুয়া। তাহলে পড়ুয়াটা কি? পড়ুয়াটা হচ্ছে কর্তা। কিন্তু এটা কি ধরনের কর্তা? এটা কি ধরনের কর্তা? না, এটাকে বলছে সমধাতুজ কর্তা। কেন না, এই যে পরে, পর আর পড়ুয়ার পর, দুজন কিন্তু একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে, পর ধাতু থেকে উৎপন্ন হয়েছে। ঠিক আছে? এই জন্য এই পর ধাতু থেকে উৎপন্ন হয়েছে, ক্রিয়াপদটাও পর ধাতু থেকে উৎপন্ন হয়েছে, পড়ুয়াটাও কিন্তু তোমার পড়ুয়া কর্তাটাও কিন্তু পর ধাতু থেকে উৎপন্ন হয়েছে। যেহেতু বাক্যে, এবার সংজ্ঞাতে আসিলাম, বাক্যের ক্রিয়া এবং কর্তা, বাক্যের ক্রিয়া এবং কর্তা
যদি একই ধাতু থেকে উৎপন্ন হয়, কোন ধাতু থেকে উৎপন্ন হয়েছে, পদ ধাতু থেকে উৎপন্ন হয়েছে, তবে তাকে সমধাতুজ কর্তা বলছে। সম মানে হচ্ছে সমান, সমান ধাতু থেকে উৎপন্ন হয়েছে বলে এর নাম দেওয়া হয়েছে সমধাতুজ কর্তা। বোঝা গেল? যেমন এর আরো অনেক উদাহরণ আছে, যেমন ধরো লেখক লেখে, পড়ুয়া পড়ে, এইরকম। সূর্য উঠলে বলে আমি থেমে গেলাম, এটা কি বাক্য? উঠলে এটা কি? উঠলে এটা কিন্তু ক্রিয়া। উঠলে এটা কি? উঠলে এটা হচ্ছে ক্রিয়া। বেশ, এই ক্রিয়াটা কি ধরনের ক্রিয়া? না, এটা অসমাপিকা ক্রিয়া। কেন না? অসমাপিকা ক্রিয়া এই কারণে, তখন এই কিন্তু বাক্যকে সম্পূর্ণ করে উঠতে কিন্তু পারলো না। মনে কিন্তু আমাদের একটা প্রশ্ন দেখলো, সূর্য উঠলে, সূর্য উঠলে কি হয়, কি মনে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তাই এই ক্রিয়াটা কিন্তু অসমাপিকা ক্রিয়া। কেন না? এই বাক্যকে সম্পূর্ণ করতে পারলো না। তাহলে অসমাপিকা ক্রিয়া। আরেকটা যে দেখো এরপরে দিচ্ছি, সূর্য উঠলে পদ্ম, সূর্য উঠলে পদ্ম ফোটে। ঠিক আছে, পদ্ম, সূর্য উঠলে কিন্তু সূর্য উঠলে পদ্ম ফোটে। এই যে দেখো দেখো এই যে ফোটে, তাহলে এখন দেখো এই যে ফোটে ক্রিয়া, এটা একটা ক্রিয়া, কিন্তু এটা কি ধরনের ক্রিয়া? না, এটাকে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কেন বলা হলো? এটাকে কেন সমাপিকা ক্রিয়া বললাম? না, এই ক্রিয়াটা বসার পরে কিন্তু আর আমার মনে কিন্তু কোনো প্রশ্ন থাকলো না, বাক্যটা কিন্তু সম্পূর্ণ হলো বলে এখানে নাম দেওয়া হচ্ছে সমাপিকা ক্রিয়া। সূর্য উঠলে বলে থেমে গেলে কিন্তু আমার মনে একটা প্রশ্ন থাকছিল, সূর্য উঠলে কি হয়? পরে যখন এই বাক্যটা নিলাম যে পদ্ম ফোটে, তার মানে বাক্যটা কিন্তু সম্পূর্ণ হলো, সূর্য উঠলে পদ্ম ফোটে। এই যে ক্রিয়াটা, এই ক্রিয়াটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর এই ক্রিয়াটা থাকে তাহলে কি বলবো? অসমাপিকা ক্রিয়া। এখন নিরপেক্ষ কর্তা কিন্তু না, বাক্যের সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা আলাদা হলে অসমাপিকার ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। এই উদাহরণ সংজ্ঞাটা লিখলাম, নিরপেক্ষ কর্তা। আমি উদাহরণটা দিই তাহলে জিনিস। এর আগে যে উদাহরণটা দিলাম, সূর্য উঠলে পদ্ম ফোটে। তাহলে দেখো এখানে দেখো বাক্যে অসমাপিকা সমাপিকা ক্রিয়া কোনটি? সূর্য উঠলে পদ্ম ফোটে, যে ফোটে সমাপিকা ক্রিয়া, আগে বললাম। সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া কোনটি? এইটা। তাহলে এটা সমাপিকা, এটা অসমাপিকা হলো। এই ক্রিয়ার কর্তা যদি আলাদা আলাদা হয়, অসমাপিকা ক্রিয়ার কর্তা কোনটা? সূর্য। সমাপিকা ক্রিয়ার কর্তা কোনটা? পদ্ম। দুজনের কর্তা কিন্তু আলাদা আলাদা। আলাদা আলাদা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তা কি? অসমাপিকা ক্রিয়া এটা, তার কর্তা কোনটা? সূর্য। তাহলে এই যে সূর্য, এই অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হবে নিরপেক্ষ কর্তা। আবার বলছি, ভালো করে মাথায় ঢোকাও। বাক্যের সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা, বাক্যের সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা, যথা ফোটে সমাপিকা ক্রিয়ার কর্তা পদ্ম, উঠলে অসমাপিকা ক্রিয়ার কর্তা হচ্ছে সূর্য। এই দুজনের মধ্যে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে, অসমাপিকা ক্রিয়ার উঠলে এর কর্তা কোনটা? সূর্য। এই অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হবে নিরপেক্ষ কর্তা। এরপরে আমরা শিখব ব্যতিহার কর্তা। নিরপেক্ষ কর্তার পরে ব্যতিহার কর্তা। ব্যতিহার কথাটির অর্থ হলো বিনিময়। বিনিময় মনে রাখবে,
ব্যতিহার কথাটি অর্থ হচ্ছে বিনিময়। কি ধরনের বিনিময় করে এরা? না, বাক্যে দুই বা ততোধিক, বাক্যে দুই বা ততোধিক, দুটি বা তার বেশি কর্তা যদি একে অন্যের বিরোধিতা বা প্রতিযোগিতা, এই দুটো শব্দ খুব ভালো করে মনে রাখো, বিরোধিতা বা প্রতিযোগিতা, কারা করবে? কর্তারা একে অপরের বিরোধিতা বা প্রতিযোগিতা করে, তাহলে সেই ক্রিয়ার কর্তাদের বলা হয় ব্যতিহার কর্তা। উদাহরণ দিই, তাহলে জিনিসটা পরিষ্কার হবে। রাজায় রাজায় যুদ্ধ হয়। কার কার যুদ্ধ হয়? দেখো দুটো কর্তা আছে, রাজায় রাজা, দুজনের মধ্যে কি হচ্ছে? একে অন্যের সঙ্গে হয় বিরোধিতা রয়েছে বা প্রতিযোগিতা রয়েছে। কেন? না, যুদ্ধ হলে তো কেউ না কেউ হারবে বা কেউ একজন জিতবে, তাই বিরোধিতা বা প্রতিযোগিতা রয়েছে। তাহলে সেই ক্রিয়ার কর্তাদের, তাহলে এই যে ক্রিয়াটা রয়েছে, এই ক্রিয়ার কর্তাদের, অর্থাৎ এই যে রাজায় রাজায়, এই যে কর্তাদের, এই দুটো কর্তাকে আমরা একসঙ্গে বলবো ব্যতিহার কর্তা। ঠিক আছে? তাহলে যখন দেখব যে দুটো কর্তা একই কাজ করছে কিন্তু একে অপরের সঙ্গে প্রতিযোগিতা বা বিরোধিতার ভাব রয়েছে, তখন আমরা সেই কর্তাকে বলবো তোমার ব্যতিহার কর্তা। ঠিক ব্যতিহার কর্তারই বিপরীতে দাঁড়িয়ে আছে সহযোগী কর্তা। কি? সহযোগী কর্তা। নাম শুনে বুঝতে পারছো যেখানে সহযোগিতা থাকবে, সহযোগী কর্তা। সহযোগী কর্তার ক্ষেত্রে, বানানটা, সহযোগী কর্তা, সহযোগী কর্তার ক্ষেত্রে বাক্যে দুই বা ততোধিক কর্তা যদি একে অপরের, এইখানে বিরোধিতার জায়গাতে আমরা লিখব একে অন্যের সহযোগিতা। কি লিখব? সহযোগিতা। একে অপরের যদি সহযোগিতা করে, সহযোগিতার যদি ভাবটা পরিস্ফুট হয়, ঠিক আছে, একে অপরের যদি সহযোগিতার ভাবটি পরিস্ফুট হয়, তাহলে সেই ক্রিয়ার কর্তাদের আমরা কিন্তু তখন বলবো সহযোগী কর্তা। কি বলবো তখন আমরা? সহযোগী কর্তা। যেমন ধরো, উদাহরণ দিই, মা বাবা বাজারে গেছেন। এখানে কিন্তু কেউ একা একা বাজার করছেন না, কে 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 গেছেন? মাও গেছেন, বাবাও গেছেন। দুজনের মধ্যে কিন্তু কোনো প্রতিযোগিতা নেই, সহযোগিতা। মা কিছুটা কিনবে, বাবা কিছুটা কিনবে, বা হয়তো একে অপরের সহযোগিতা করবে পছন্দের ক্ষেত্রে, অপছন্দের ক্ষেত্রে। তাহলে এই যে সহযোগিতা রয়েছে, অবশ্য মা যদি একা যেত তাহলে বাবা হয়তো প্রতিযোগিতা করতো যে তুমি ভালো আনোনি, বা বাবা একা গেলে মা হয়তো বলতো যে না তুমি ভালো আনোনি, এগুলো বলতো। কিন্তু যেহেতু দুজনে একসঙ্গে গিয়েছেন, তাই দুজনের মধ্যে থাকবে কিন্তু সহযোগিতা। সহযোগিতা ভাবটা রয়েছে, ঠিক আছে? এই যে সহযোগিতার ভাব রয়েছে, তাই এই দুটো কর্তাকে আমরা একসঙ্গে বলবো কিন্তু সহযোগী কর্তা। তাহলে ব্যতিহার কর্তা সহযোগী কর্তার মধ্যে খুব একটা বেসিক পার্থক্য রয়েছে, সাধারণ পার্থক্য যেটা রয়েছে, মূল পার্থক্য বলা যেতে পারে যে ব্যতিহার কর্তার মধ্যে রয়েছে দুটো কর্তার মধ্যে বিরোধিতার ভাব, আর সহযোগী কর্তার মধ্যে রয়েছে দুটো কর্তার মধ্যে সহযোগিতার ভাব। একজনের মধ্যে রয়েছে প্রতিযোগিতা, একজনের মধ্যে রয়েছে সহযোগিতা। তাহলে আমরা এরপরে আরেকটা কর্তৃকারকের আরেকটা ভাগ আছে, সেই ভাগটাকে নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সাধন কর্তা। সাধন কর্তাটা খুবই প্রশ্ন আসে মাধ্যমিকে, প্রায়ই দেয় সাধন কর্তার উদাহরণকে তুলে দেয় এবং বলে এটি কোন কর্তার উদাহরণ। সাধন কর্তাটা মনে রাখার সহজ উপায় হচ্ছে, আগে সংজ্ঞাটা লিখি। যখন যন্ত্র বা যন্ত্রাংশ, যখন যন্ত্র বা
যন্ত্রাংশ বা উপকরণ কর্তার ভূমিকা পালন করে তখন তাকে সাধারণ কর্তা বলে। কিরকম একটা উদাহরণ দিই, যেমন ধরো ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। ঢেঁকি ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। এখানে এই যে ঢেঁকি, এই ঢেঁকিটা কি? ঢেঁকিটা হচ্ছে একটা যন্ত্র। প্রশ্ন করো, কে ধান ভানে? কে ধান ভানে? যদি এটা ক্রিয়া হয়, এই ক্রিয়াটাকে দিয়ে প্রশ্ন করো, কে ধান ভানে? ঢেঁকি। তো ঢেঁকিটা কি? একটা যন্ত্র। তাহলে এই যন্ত্রটা, এই ধরনের কর্তাকে আমরা কি বলবো? না, সাধন কর্তা। কি বলবো? সাধন কর্তা। এই হলো আমাদের আজকে কর্তার ভাগ।